কমেন্ট করে জানান যে কেমন লাগছে আজকের এই এপিসোডে। আমরা চলে যাব প্রথমেই আফনান ভাইয়ের কাছে, এবং তার কাছে আমরা একটা স্টোরি শুনতে চাই। এবং এই স্টোরিটা কোথাকার? আফনান ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, কোথাকার স্টোরি এটা? আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। আসল ভাই, আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগের, 1930 থেকে 40 সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাত আর কি এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পর ওনাদের একটা সন্তান হয়। আচ্ছা, সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর বা সর্বোচ্চ 5 বছর, ঠিক এরকম সময়, একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, কিন্তু কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তো বা জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি। ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরো একটা সন্তান ছিল। তার বয়স যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে 3 থেকে 5 বছরের মাঝামাঝি, ঠিক সেও একই ভাবে বাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে, কি ব্যাপার কি। তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে না যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তো তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট দুটো বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না, জায়গার সংকট, তো আমার এই 2 বাচ্চাকে আপনাদের সাথে রাখুন আজকে রাতে। তো ওনারা রাজি হয়ে গেলেন যে কেমন খেতো, একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই 2টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, ঠিক একই রকম ভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়, কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি, মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আর একটা মানে সমস্যা। সেটা হলো ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি। তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো 3 থেকে 5 বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যেই বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়। আচ্ছা, তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি, মানে ডাইনি অপবাদ দেয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানো, এর বিচার হবে, কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তার হাজবেন্ড আবার তাকে খুব ভালোবাসত। তখন বলে যে না, আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোনো দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করার এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন, তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে, তখন বললো যে তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে। এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা, কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা, এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান। ওই মহিলা, ওনাকে পাওয়া যায় না, মানে একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় 1 যুগ 12 বছর, মানে এইভাবে চলে গেল। এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, উনি ওইভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আর কি। তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় আপনার ঈশ্বরদীতে। আচ্ছা, তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে প্রহার করছে লাঠি দিয়ে। এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে, একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি। তো উনি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলেন ওই মহিলাটি অন্য কেউ নয়, ওনার সেই ভাবি, 1 যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সেই বাড়ির বাচ্চা মারা যায়।
আচ্ছা। তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে। তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা একে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো। আচ্ছা। তখন বলে না, ইনি ভালো, উনি এরকম হারিয়ে গেছিলেন, ওর যে বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই মানে 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে একটা ব্যাপার আসল ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে, মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা, যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে উল্টা হতো আর কি, উল্টা হতো। তো ওনাকে যখন আবার মানে কালুখালীতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছেন না। তো যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো, এই মহিলা তো স্বাভাবিক নয়, এর উপরে মানে ভয়ঙ্কর কোন একটা কিছুর আসর আছে, যে ভয়ঙ্কর কিছুটাও মানে মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর, এটা এর সাথে আছে। তো একে এর থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিল কিন্তু কেউ ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে, যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না, এই কারণে আমি এই বাচ্চাদেরকে হত্যা করছি। আচ্ছা। তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। আচ্ছা। তখন সে আবার বলে যে না, আমি যাব না। তো বহু ভয় ভীতি দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয়, ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। আচ্ছা। এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোনো একটা জায়গায় নিষ্ক্রিয় করে দেন আর কি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি 1 যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান। আচ্ছা। উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না এরকম। তো এইখানে রাসেল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যাপার করতে থাকে। সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়। তো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সেটা নারী বেশি, মানে নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা এবং ওই হাজবেন্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতিতে দেখতে। আচ্ছা। দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতি দেখছে, স্বাভাবিক অবস্থায় নাই, এরকম দেখছেন। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলায় এই ধরনের ঘটনাগুলা মানে ঘটাচ্ছে। এবং আসলে ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকলে সে ওই সকালে মারা যেত, মানে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হলো, যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল ওই ছায়া মূর্তি, কেন দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতিতে, এটাও কেউ জানে, হঠাৎ করে থেমে যায়। এরপর আর যে ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়, যে মহিলাটার এই যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 7 মাস, 7 মাস থেকে 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, সে বাড়েও না কমেও না, একই রকম, মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল। আচ্ছা। ওই মহিলা
মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে, ওই ছোট্ট ওই 7 মাস বয়সীকে তারাও লালন পালন করেছে। এই আচ্ছা। মানে 2000 হয়তো বা 3-4 সাল বা এই টাইপের কোন একটা সময়ে ওই 7 মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়। আচ্ছা, তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওইরকমই থেকে গেল। ওইরকমই থেকে গেল, এটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। এটা ওই এলাকায় সবাই জানেন। হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আচ্ছা। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, আচ্ছা, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে। আচ্ছা, সেটা হলো, দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ, কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা, কোথায় গেল, মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। 3-4 মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে কোথায়, সিলেট। কোথায় পাওয়া গেছে, চট্টগ্রামে। কোথায় পাওয়া গেছে, রাজশাহীতে। তো ওনার হাজবেন্ড কে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়, তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আমি এখানে কেন। উনিও মানসিক ভাবে জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়, বলে আপনি তখন সিলেটে। তো আমার বাড়িতে অমুকখানে, এখানে কিভাবে চলে আসলাম। তখন ওখানকার লোকজনই ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে, যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো, ওই গ্রামে রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ঙ্কর আকৃতি দেখতো, একটা ছায়া মূর্তি দেখতো, বাচ্চা মারা যেত, এটা আবার কে করছে? হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি, 55 বছর একই রকম ছিল। এটা খুব অদ্ভুত ব্যাপার। এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো আজও পাওয়া যায় নাই। ওই এলাকায় এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি, আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আফনান ভাই, আপনার স্টোরির জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে, এবং সেটা একটা ইমেইল। সেই ইমেইলটা আমরা পড়তে চাই, এবং সেই ইমেইলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, এবং সেই ইমেলটা আমি পড়ছি ঠিক যেভাবে তিনি লিখেছেন। প্রিয় রাসেল ভাই and dear listeners of Bhoot FM, this is সাদমান ফ্রম কুয়ালালামপুর। আপনি অলওয়েজ ভালো দলে থাকার কারণে তাই সেটা জিজ্ঞেস করলাম না, এবং করলেও একটু আপনি মানে আপনি ভালো থাকার দলে, এই জন্য জিজ্ঞেস করলাম না। তাই আচ্ছা ভাবি যে যদি আমি অলওয়েজ ভালো থাকার দলেই থাকতে পারতাম, আনফর্চুনেটলি রিসেন্ট কিছু ইয়ারে সেটা হচ্ছে না। আমি যাই হোক, আমি যে আপনাদের সাথে একদমই রিসেন্ট ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট শেয়ার করব, যেটা ঘটে আমার সাথে এবং আমার ফ্রেন্ডের সাথে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। তো সাদমান লিখছেন, I have attached 3 images এবং সেটা হচ্ছে প্রুফ হিসেবে, as proof of this story। আমি সেই ইমেজেস দেখেছি, মানে অল দ্য ফটোজ, মানে আমি দেখেছি, বাট ওটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের মানে সবার দেখতেই হবে এরকম কোনো কিছু না। তাছাড়া আপনারা বুঝতে পারবেন স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং। ইফ ইউ ওয়ান্ট দেন প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দ্য টোকেন পিকচার। এবং তিনি বলছেন যে প্রাইভেট রিজনে তিনি হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজে মানে যে কিছু ছবি তিনি দিয়েছিলেন, সেই ছবিগুলো দেখাতে নিষেধ করেছেন। আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি শুরু হয় 15th ডিসেম্বর, দ্যাট মিনস লাস্ট থার্সডে থেকে। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। 15 ডিসেম্বর সকালে আমি ইউনিভার্সিটি আমার ক্লাসে যাই। ওই দিন ছিল আমাদের গ্রুপ ডিসকাশন ফর ফাইনাল প্রজেক্ট। সো স্যার ওই দিন লেটে আসবেন, এটা আগেই জানিয়ে দেন আমাদেরকে। বলে রাখা ভালো যে আমাদের গ্রুপে আমরা 4 জন, আমি ছাড়া বাকি 3 জনের মাঝে 2 জন ইন্ডিয়ান অ্যান্ড একজন চাইনিজ ফ্রেন্ডের নাম আজরি। তো যাই হোক, আমরা সকাল সকালই আমাদের গ্রুপ ডিসকাশন স্টার্ট করি। আজরি অলওয়েজ অনেক কথা বলে অ্যান্ড অনেক ফান করে। ঠিক তেমনই সেদিনও সে অনেক ফান করছিল অ্যান্ড কথা বলছিল, বাট হঠাৎ করেই সে চুপ হয়ে যায়, একটা কথাও বলে না, একদম চুপচাপ। আরেক ফ্রেন্ড এবং সে হচ্ছে আজরিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আজরি কোনো রেসপন্স করে না।
এরপর আমি আজরিকে জিজ্ঞেস করি, আমার তার কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করি, ওর দিকে তাকাই। আমি দেখি ওর ফেসটা কেমন লাল হয়ে আছে অ্যান্ড চোখগুলো ভয়ানক, খুব মানে ভয়ঙ্কর টাইপের লাগছে। অ্যান্ড ও যেন কিছু একটা বলছে খুব আস্তে আস্তে, মানে পুরোপুরি দেখে মনে হচ্ছে যে যে সে মানে সে ওয়াজ মানে পজেসড, এরকম টাইপের একটা জিনিস মনে হচ্ছিল। আমি ফার্স্টে এটা না ভেবে আমি ভাবি যে ওর মেবি প্রেশার উঠে গেছে, এবং ওর অনেক সোয়েটিং হচ্ছিল। বলে রাখা ভালো যে আমাদের ক্লাসরুমের একটা ছোট রুম এবং কয়েকটা এসি, সো রুমের অনেকটা বেশি ঠান্ডা, বাট এত ঠান্ডাও আজরি ঘেমে যাচ্ছিল। আমি আজরির ব্যাকে টাচ করলাম। ওর ব্যাকে টাচ করতেই আমার মনে হলো যে আমি যেন কোনো আগুনের গোলার উপর হাত দিয়ে আছি, এবং এত গরম ছিল। হঠাৎ করেই হাত দেওয়ার সাথে সাথে আজরি চিৎকার দিয়ে বলে ওঠে যে আমি কেন ওকে টাচ করলাম। আমি ভয়ে দূরে সরে যাই, কিন্তু আমরা খেয়াল করি যে ও অল টাইম আস্তে আস্তে কিছু একটা বলছিল, যেটা ওর ওন ল্যাঙ্গুয়েজে। আমরা ওখানে কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, সো বুঝিনি যে ও কি বলছিল, বাট ও আস্তে আস্তে আরো ভয়ানক হয়ে যায় এবং ওর চেয়ারটা কিক করে রুম থেকে বের হয়ে যায়। আমরা কেউই ওকে থামাতে পারি না। এরপর আমরা সবকিছু স্যারকে মেসেজ করলাম এবং মেসেজ করে জানালাম। স্যার ভাবলেন যে মেবি ও কোন সিকনেস এটা, তাই বললেন যে আমাকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমরা ওকে খোঁজা শুরু করি। ওকে লেভেল 26 এ একা একা বসে থাকতে দেখি। বলে রাখি যে লেভেল 26 এ কোনো ক্লাস হয় না, এন্ড ফ্লোরটা অলওয়েজ ফাঁকা থাকে, বাট ও ওখানে গিয়ে একা একা বসে এবং নাও ও নর্মাল। ওর আইজ, ওর চোখ টোক সব সময় কোনো কিছু লাল নয়। ওর বডিতেও সবচেয়ে মানে কোনো আচরের বিষয় মানে না, ওর বডি ওর সব মানে সবকিছু নর্মাল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে যখন আমরা ওকে জিজ্ঞেস করি যে ও ওখানে কি করছে, ও বলে যে ওর বোনের বিয়ের জন্য ও রেডি হবে। আমরা আকাশ থেকে পড়ি, কারণ ওর বোনের যে বিয়েটা সেটা ছিল 1 মাস আগে। ওকে আমরা ক্লাসের রিসেন্ট কিছু টপিক নিয়ে জিজ্ঞেস করি, বাট ও কোনো অ্যান্সার দিতে পারে না। বরং ও যা বলে সবকিছুই ক্লাসে হয়েছিল 1 মাস আগে। এবং আমরা আর দেরি না করে ওকে হসপিটালে নিয়ে যাই, বাট ডক্টরও ধরতে পারে না ওর কি হয়েছে। সো ডক্টর ওকে জাস্ট স্লিপিং ইনজেকশন দিয়ে দেয়। আজরির ফ্যামিলি থেকে কেএল এর বাইরে, সো ও থাকে হোস্টেলে। আমরা ওকে হোস্টেলে নিয়ে যাই এবং ওর ফ্যামিলিকে খবর দিয়ে দিই যে যার বাসায় খবর দিয়ে বাসায় ব্যাক করি আর কি। তো ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, হয়তো অ্যাটলিস্ট আমার জন্য ভালো হতো, বাট হলো না। আজকে হসপিটালে রেখে বাসায় ব্যাক করার জন্য আমি ট্রেনে উঠি। একটা জিনিস বলে রাখি যে মালয়েশিয়াতে ট্রেনের টিকিটটা হলো টোকেন, যেটা দেখতে কয়েনের মতো। ট্রেন থেকে নেমে স্টেশন লিভ করার আগে টোকেনটা গেটের মেশিনে ফেলে দিতে হয়, অ্যান্ড এলস গেটে ওপেন হয় না, অ্যান্ড স্টেশন লিভ করা যায় না। অ্যান্ড একজন পার্সন অনলি একটাই টোকেন নিতে পারে ট্রাভেল করার জন্য। সো অ্যাজ অলওয়েজ আমি স্টেশনে একটা টোকেন কিনি, ট্রেনে উঠে বসি। আমার পাশে এক বয়স্ক লোক বসে আছেন। সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেন যে ওকে টাচ করা ঠিক হয়নি। আমি খুব অবাক হই, কারণ ফার্স্ট থিং যে সে কিভাবে জানলো আমি আজরিকে টাচ করেছি। তাকে তো আমি নিজেই চিনি না, লাইফ কখনো আগে দেখিনি। অ্যান্ড সেকেন্ড থিং, লোকটা তাকে দেখে কোনোভাবেই বাংলাদেশি লাগলো না, বাট সে কথাটা আমাকে বাংলায় বলল। আমি তাকে জিজ্ঞেস করি, সরি কি বলছেন? সে কোনো রিপ্লাই না দিয়ে পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আমি মোটামুটি একটা ভয় নিয়ে ট্রেন থেকে নেমে যাই। ট্রেন থেকে নেমে গেটের মেশিনে টোকেন ফেলি অ্যান্ড গেট ওপেন হয়ে যায়। আমি বের হয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে একটা ট্রেন
এটা তো ইম্পসিবল, কারণ ট্রেনের টোকেন গেট মেশিনে না দিলে বের হওয়া যায় না, এন্ড আমি আমার টোকেন না দিলে বাসায় আসতেই পারতাম না। দেন কিভাবে আমার পকেটে আরেকটা টোকেন? এটা আগেই বলছি, একজন পার্সন মোর দেন ওয়ান মানে একটা টোকেনের বেশি কিনতে পারে না। তাহলে এটা কিভাবে আসলো? আমি কোনো অ্যান্সার না পেয়ে টোকেনটা রেখে দেই। ওই দিন সন্ধ্যায় আমি আমার শ্যাডোর পাশে আরেকটা শ্যাডো দেখতে পাই। লাইক আমার পাশে কেউ হাঁটছে, যাকে ফিজিক্যালি দেখা যাচ্ছে না, বাট শ্যাডো দেখা যাচ্ছে। বাট আমার বাসায় আমি আম্মু ছাড়া আর কেউ নেই। দেন ওটাকে আমি ধরে নেই অনেক খারাপ একটা দিন গেছে, অনেক টায়ার্ড আমি, তাই মেবি হ্যালুসিনেশন হচ্ছে। ঘুমিয়ে পড়ি। পরদিন ফ্রাইডে সকালে ক্লাসে যাই আমি এবং ক্লাস থেকে বাসায় ব্যাক করে দেখি এগেইন সেম ঘটনা। এগেইন আমার পকেটে ট্রেনের আরেকটা টিকিট। এবার খুব অবাক হয়ে মানে অবাকের সাথে খুব ভয় লাগে, কারণ আগের দিন দেখা একটা শ্যাডোর অ্যান্ড ট্রেনের সেই লোক পকেটে 2 দিনের 2টা টোকেন, মনে হয় যেন আমার সাথেও আরো কেউ ট্রাভেল করছে যাকে আমি দেখতে পাচ্ছি না। ফ্রাইডে নাইট 2টায় আমি ভূত এফএম শোনার জন্য ফুর্তি অ্যাপ অন করি। প্রথম 5 মিনিট ভূত এফএম শুনতে পারি, এন্ড যখন আলিফ ভাইয়ের স্টোরিটা বলছিলেন, বাট আফটার 5 মিনিটস অ্যাপটা কোনোভাবেই আর স্ট্রিম করা যাচ্ছিল না। আমি 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 ভাবি যে মেবি অ্যাপের কোনো প্রবলেম, তাই এটা ভেবে আমি ভূতফেমের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিই যে, বাট কোনো রিপ্লাই না পেয়ে ভাবি যে প্রবলেমটা কি। দেন আমি মানে শুধু কি আমারই হচ্ছে, আমি আমার ডোরের বাইরে তাকাই এবং দেখি যে ডাইনিং এর চেয়ারে কেউ একজন বসে আছে। ইয়েস, ডাইনিং এর চেয়ারে কেউ একজন বসে আছে, বাট এত রাতে আম্মু তো ঘুম। দেন কে বসে আছে? আমি কাছে যাই এন্ড বলি, কে ওখানে? যে বসেছিল সে ঘাটটা উল্টা করে আমার দিকে তাকায়, তার বডি একদিকে ঘুরানো আর ঘাটটা পেছনে আমার দিকে, ঘাড় মোটকে গেলে যেমন হয়। এটা তো সেই ট্রেনের লোকটা। এবার সে আমার হাত ধরে বলে, আমি মারাত্মক ভয় পেয়ে আমার রুমে দৌড় দিয়ে চলে আসি। রুমের ডোর লাগিয়ে ভেতরে বসে দোয়া পড়তে থাকি জোরে জোরে। পরদিন সকালে আম্মুকে জানাই, বাট আম্মু বলে, মনের ভুল না তো? আমি শার্ট খুলে দেখাই যে মনের ভুল হলে এটা কি। বলে রাখা ভালো যে লোকটা আমাকে যেখানে টাচ করেছিল সেখানে আঁচড়ের দাগ উঠে গেছে। দাগগুলো আনইউজুয়াল, মানুষের নেইলের দাগের মতো দাগ না। ওই দিন আমি কিছু দোয়া আমার পকেটে ক্যারি করি অ্যান্ড আজরির ফ্যামিলির সাথে মিট করতে যাই। গিয়ে দেখি আজরি এখনো মেন্টাল কন্ডিশন ভালো না। আমি আজরির ফ্যামিলি থেকে জানতে পারি যে আজরির এক চাচা 1 মাস আগে ব্ল্যাক ম্যাজিক করেছিল। ইউজুয়ালি মালয়েশিয়াতে কোনো কমন একটা প্র্যাকটিস যে যাদের রেস্টুরেন্ট বিজনেস থাকে তারা কম্পিটিশন করাতে ব্ল্যাক ম্যাজিক করে, ঠিক সেই কাজটাই আজরির চাচা করেছিল যেন তাদের ফ্যামিলি রেস্টুরেন্ট ভালো চলে, বাট ব্ল্যাক ম্যাজিকটার রিয়াকশন তাদের ওপর হয়নি। আজরির বেশি এফেক্টেড হয়, অ্যান্ড এটাই কারণ ব্ল্যাক ম্যাজিক প্রসেসে আজরির এখন প্রিয় মানুষের ডেড বডি ইউজ করা হয়, একজন প্রিয় মানুষের ডেড বডি ইউজ করা হয়। অ্যান্ড ওই ইনসিডেন্টের পরপরই ছিল আজরির সিস্টারের অর্থাৎ বোনের বিয়ে। ওই টাইম থেকেই আজরি পজেসড, এবং বাট ফ্যামিলি অনেক কিছু করে ওকে নাকি ঠিক করেছিল, বাট জানতো না যে ও ঠিক হয়নি। যাই হোক, আমি ওদেরকে জিজ্ঞেস করি, দেন ওয়াই মি? আজরি আর তার ফাদার বলে, কারণ আমি আজরিকে পজেস থাকা অবস্থায় টাচ করেছিলাম, যেটা ওই এভিল অর আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা যদি জিন বলি, জিনের পছন্দ হয়নি। আমি ওই দিন দোয়া ক্যারি করার কারণে কোনো প্রবলেম হয়নি, বাট বাসায় এসে আমি একজন হুজুরের সাথে কথা বলি, তাকে বাসায় আসতে বলি। হুজুর বাসায় আসেন, পরদিন রাতে বলেন যে এটা থেকে মুক্ত হতে সময় লাগবে, এর মাঝে আমাকে জাস্ট দোয়া ক্যারি করতে হবে, চাইলে তাবিজও নিতে পারি, বাট কোনো হার্ম হবে না।
আমাদের মানডে সন্ধ্যায় আমার ফিয়ান্সে আমাকে বলে যে স্কাইপে কথা বলবো। সো ও বিজিতে এবং মানে অর্থাৎ বাংলাদেশে, আমি কেএলএ অর্থাৎ মালয়েশিয়ায়, বাট কোনো কারণে ভিডিও কল করা পসিবল হচ্ছিল না। সো আমরা জাস্ট অডিও কলে কথা বলি, স্কাইপে কলটা আমরা করি আমার ল্যাপটপে, বাট কথা বলছি তখন আমার ডেস্কটপে দেখতে পাই যে আমার ফিয়ান্সে কল করছে আমাকে স্কাইপে। আমি খুব মানে অবাক হই যে আমি তো তার সাথেই কথা বলছি নাও, আমি আমি মানে সে কিভাবে আমাকে কল করছে। আমি ডেস্কটপে কলটা রিসিভ করি এবং আমার ফিয়ান্সে বলে কল নিতে লেট হলো কেন। ওর ভয়েসটা শুনে আমি অবাক, শক, ভয় সব এবং ইমোশন যেন মানে একসাথে চলে আসে। আমি কিছু বুঝতে পারি না, বুঝে ওঠার আগেই দেখি যে ল্যাপটপের কলটা এখনো আছে এবং সেখানে এবং সে কথা বলছে। আমি ল্যাপটপ ডেস্কটপ বোথ স্কাইপে কলেই কথা বলি। একটু ওয়েব ক্যামেরাটা অন করি এবং ল্যাপটপের কলে ক্যামেরা অন করতে পারি না, বাট ডেস্কটপের কলে আমি আমার ফিয়ান্সকে ঠিক ক্যামেরা অন করে দেখতে পাই। আমার বুঝতে বাকি থাকলো যে ল্যাপটপের স্কাইপে আমার ফিয়ান্সে না, দেন আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম। এরপর আমার ফুল চার্জ থাকা ল্যাপটপটা লো ব্যাটারি শো করে এবং অফ হয়ে যায়। ওই রাতেই আমি বেশ অসুস্থ হয়ে যাই এবং আমার ভয়েস বন্ধ। আমি চেয়েছিলাম এই হোল ইনসিডেন্টটা আমি রেকর্ড করে পাঠাবো, বাট লিখেই পাঠাতে হলো অ্যাজ আমার ভয়েস এখনো ডাউন। যাই হোক, তার পরদিন থেকেই আমাকে একটা তাবিজ এবং রুমে কিছু দোয়া দিয়ে যান আমাদের হুজুর। ওটার পর থেকে এখন পর্যন্ত আর কিছু না হলেও আমি বাসায় মাঝে মাঝেই কারো পায়ের শব্দ শুনতে পাই, যদিও খুব একটা কেয়ার করি না। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা যে কত ক্ষতি করে তা শুধু যারা শুনেছিলাম, বাট এখন নিজেও এটার ভুক্তভোগী। আমার ফ্রেন্ডরা আজও মেন্টাল প্রবলেমে আছে। ওকে দেখে যে কারো মনে হবে যে সে স্বাভাবিক আছে, বাট অ্যাকচুয়ালি ও এখনো 1 মাস আগে ওর সিস্টার অর্থাৎ বোনের বিয়ের টাইমেই রয়ে গেছে, যেটা ওর সাথে কথা বললে বোঝা যায়। আমিও ঠিক সুস্থ নেই এখনো। আমি যদিও জানতে পেরেছি যে চাইনিজদের ব্ল্যাক ম্যাজিকের প্রসেস অর রিচুয়াল, বাট সেটা অ্যানাদার স্টোরি। যদি আপনাদের ভালো লাগে দেন ওটা কোনো এক সময় লিখে পাঠাবো, রেকর্ড করে পাঠাবো। সো এই ছিল ঘটনা, এই ছিল স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন সবাইকে। ভালো থাকবেন এন্ড প্লিজ ব্ল্যাক ম্যাজিক থেকে ফটোফিল্মকে অনেক ভালোবাসা জানিয়েছেন, তারপরে শেষ করেছেন। আমরা SMS পড়বো, সবকিছু পড়বো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অনেক লম্বা সময় ধরে আমরা ঘটনা শুনলাম এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Gramophone. সবসময় রেডিও ফুর্তির FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ভূত এফএমে। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেক SMS করেছেন, অনেকেই বুড়ি আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি। মিম এছাড়া আমাকে SMS করেছেন। আচ্ছা, এগুলো অনেক আগে SMS আর কি। আমাদের ভূত এফএমের SMSটা আমরা একটু দেখি এবং আমাকে যারা SMS করতেছেন তাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, মোবাইল মেসেজ আপনাকে টাইপ করবেন ফুর্তি FORT, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 94 নাম্বার এই যে ভূত এফএম মেসেজ। দেখতে পাচ্ছি বাহার খিলগা থেকে আমাকে SMS করেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, থ্যাংক ইউ ভূত এফএম ফর মেকিং দিস ইয়ার। আচ্ছা, অনেক মানে এনজয়েবল করেছি তো দেখতে পাচ্ছি, সেটার জন্য থেকে থ্যাংকস জানিয়েছেন। ইউ মোস্ট ওয়েলকাম। কাইয়ুম বিশ্বাস মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাহি পুরান ঢাকা থেকে এবং তিনি অনেক বড় একটা ফ্যান আমাদের ভূত এফএমের, সেটা তিনি জানিয়েছেন। রায়হান আমাদের SMS করেছেন, লিখন আমাদের SMS করেছেন চিনাইদা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন প্রিন্স খান। তানজিদ আমাদের SMS করেছেন ঢাকা থেকে, আই লাভ ভূত এফএম লিখেছেন। সুব্রত রিপন ঈশ্বরগঞ্জ থেকে, ভাইয়া ইমেলটা বিলিভ হচ্ছে না, কেন ভাই হচ্ছে না সেটা আমাকে একটু জানান। মানে একটু জানাবেন তো যে কেন ইয়ে হচ্ছে না। মানুষ চাঁদে গেছে আপনার বিশ্বাস হয়?
SH আবরার আমাকে SMS করেছেন মামা ফেরি পার হচ্ছি এবং একসাথে শুনছি। আমাদেরকে রুদ্র SMS করেছেন, মজা লাগছে। জিহাদ আমাদের SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল। পিউল আমাকে SMS করেছেন আমাকে যে উই হেট ব্ল্যাক ম্যাজিক। ইয়েস, আমরা সবাই মানে ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকা সবাইকে পরামর্শ দিব। SH আবরার হাজারিবাগ থেকে SMS করেছেন প্রণব এবং ফাহিম ময়মনসিং থেকে। আমাদেরকে তাওহিদ SMS করেছেন নরসিংদী থেকে, নাইস স্টোরি। মিরাজ আমাদের SMS করেছেন, লিখছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে নিবি SMS করেছেন উত্তরা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এইখানে নাহিদ ময়মনসিং থেকে। আকাশ SMS করেছেন, রনি ফুলবাগ থেকে SMS করেছেন, অভিজিৎ ভট্টাচার্য আমাকে SMS করেছেন। আমরা কালকে আমাদের বাবু ভাইয়ের বার্থডে ছিল, তো আমরা সেই জন্য আজকে তাকে ইনভাইট করেছি যে হ্যাঁ এখানে আমরা সেলিব্রেট করি। সো একটু দেরি হয়ে গেল, তারপরেও জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে। এবং আমরা আপনার কাছ থেকে আজকে বছরের একদম শেষ দিকে আমরা, এবং আপনার বছর মানে বছর যখন শেষ হচ্ছে তখন আপনার নতুন একটা বছর শুরু হলো। হ্যাঁ, তো সেরকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা। কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে একটু প্লিজ বলবেন। ভাই, এটা ইন্ডিয়ার নাইনিতালের ঘটনা। আচ্ছা, আমাকে বলেছে বিনা। জি। তো ওরা সিলেট নিবাসী। তো ওর বোন এক সময় আপনার নাইনিতালে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয় এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, তো শুরু করি। জি প্লিজ। আচ্ছা, তো বিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি। উনি গিয়েছিলেন ভারতের নাইনিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা যান, ফার্স্টে সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি। মানে জায়গাটা থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি, এরকম আর কি। তো একদিন সন্ধ্যায় কোন একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে। সে আসার পথে কিছুটা এসে বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে এবং দ্যাট শি হ্যাজ টু লিভ ফ্রম হার। আচ্ছা। সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। তো সে বলে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে, এই সেই মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখান দিয়ে। আচ্ছা। তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি মানে ওই কল যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি, ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে ড্রপ করে সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চান আর কি, স্কুটারটা যেতে চান আর। আচ্ছা। তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে, অন্ধকার। তো হেঁটে আস্তে আস্তে একটা বাঁকের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঁকের মধ্যে পাশে যে ঝোপ, ওখানে কিছু একটা নড়ছে। আচ্ছা। এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে। আচ্ছা। তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। সো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি। আচ্ছা। তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে ওই মাঠের মতো আর কি, ওই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল। আচ্ছা। হ্যাঁ, এবং মানে মুখটা মানে খুব বিদঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা। এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভেঙচি দিয়ে গেছে, এবং তার মাথা ভর্তি চুল, উস্কো টাইপের। এবং এটা দেখে সে ওখানে ফেইন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবেই সে স্ট্রাক হয়, ফেইন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর। এবং তাকে ওই ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন, ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল, এরকম আর কি। তো যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়।
প্রবলেম গুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়ায় ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আছে, এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিস করে কে কথা বলতেছে। আচ্ছা, হ্যাঁ, মানে কিছু উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিস কথা উনি খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে, জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিস করে তাকে কিছু বলছে, এবং ফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোন এরকম কিছু, এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর চলে আসে, এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পাওয়ার পর এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম এসে। তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো। আচ্ছা, তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ, যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মুখ দিয়ে ফেনা আসে, এরকম কিছু ব্যাপার স্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে। আচ্ছা, সেটা কেউ বুঝতে পারে না, এবং মানে ওই সিজন অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে, এটা কি একা বলে? না, সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, যারা আশেপাশে থাকে, এবং তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়। আচ্ছা, তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা ওই তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে, এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন গানা নেই, বাবা মা এসে তখন দেখে যে, তো প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটা চেষ্টা করে যে কি করা যায়। আচ্ছা, তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা, তো সে এসে একটা রিচুয়াল এরকম করে, সে বলে দেখেই রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী, হ্যাঁ, ভর করছে আর কি তার শরীরে। তো এটা শুনে তো বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল, এবং তাকে সে চুজ করছে, তো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলির মানুষ খুব টেন্সড হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না, তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে, বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে, আসলে মেডিকেল ট্রিটমেন্ট, আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না, বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া, এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যাচ্ছে রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাঠি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে কে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন। আচ্ছা, বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্ট ওরকম থাকলেও দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তার কিছু মানে এটা তো অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে যে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে লোকাল ট্রিটমেন্ট আছে, আমাদের দেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরম ভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষা কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে, এবং সে মাঝে মাঝে সে অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে। আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে। এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে। বুঝতে পেরেছি। তো এমন সময় তাদের দেখা মেলে ওখানকার একজন মানে বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যায় সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন, এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা হয় রুকেয়া, মানে আপনার ছাড়ানো, জিন ছাড়ানো জিনিস উনি আয়োজন করে। উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, ইটস আ সুপারন্যাচুরাল থিং। আচ্ছা, এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলছেন যেরকম, বাট অ্যাজ সে এটাও বলছে যে আত্মা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোন দুষ্ট দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, তো সেই রুকেয়ার
তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য। আচ্ছা এবং যেদিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে এসে আসল ভাই বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুইজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিকভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সারসাইজ যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথে সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। আচ্ছা উঠে এসে প্রথমে লাঠি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিচ্ছে এবং গালাগালি শুরু করলো তার দরবেশকে ইচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে হবেন না, আপনি বসেন, সেই গেটের বাইরে যেতে পারবে না, ঠিক আছে? এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক ওই স্টোরি গুলা কিন্তু বলা শুরু করছে আসল ভাই। সেই মেয়েটা যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পারসন টকিং টু দ্য ইন ফ্রন্ট অফ এভরিবডি। আচ্ছা বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না। আচ্ছা আমি ওকে ছেড়ে যাব না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে দোয়া বা ওনার যে প্রসিজার গুলো বিভিন্ন ভাবে কথা বলে, এগুলো বিভিন্ন লেয়ার আছে রাসেল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সারসাইজের। আমাদের রোকেয়া যেটা বলে, এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে। এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার এক বন্ধুর কাছে যে অনেক এই এক্সারসাইজ সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিন গুলা বা যে এন্টিটিস গুলা আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, তো এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়তের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব দু একদিন আগে। যাই হোক, এনিওয়েজ, তো উনি অনেক চেষ্টা করেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসা আনার পরে সে সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে, বাট খুব কম বয়সে, অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভেতরে আছে রাসেল ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং আমাদের ফেসবুকের পেজ কিন্তু আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhotafm.russell, দুটো অ্যাড্রেস, এবং সেখানে গিয়ে আপনি জানাতেও পারেন যে কোন ঘটনা আপনার কেমন লাগছে। অনেক কমেন্ট, অনেক 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 কমেন্ট দেখতে পাচ্ছি আমি, এবং অনেকেই অনেক কিছু লিখছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা লিখছেন তাদের মধ্যে আছেন যারা খালিদ হাসান লিখেছেন, ভাই খুলনা থেকে 3 বন্ধু একসাথে শুনছি, ভালো লাগছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছেন ফাহিমুল হক ইমন, এবং ঘুম ধরেছে প্রচুর তবুও শুনবো, আমাদেরকে মাহবুবুর রহমান লিখেছেন। এছাড়া আমাদের সাথে ভূতের, আচ্ছা ভূত বসের মঞ্চ জানো কিনা, আচ্ছা মাসফুর আমাদের লিখেছেন 26 নভেম্বরের গেস্ট আজ আবার আসছে, এবং তিনি সেটা চিনতে পেরেছেন, সেটা তিনি বলছেন। আমাদেরকে মাহির শাহরিয়ার লিখেছেন, অনেক সুন্দর হয়েছে। সৌরভ আমাদের SMS করেছেন, এবং তিনি আজকে শুনতে পাচ্ছেন না সেটা জানিয়েছেন, SMS না কমেন্ট করছেন এগুলো। মোহাম্মদ ওয়াহিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সাকিব, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কামরুল অনিক, এছাড়া ইমরান খান ধ্রুব, আরফিন সাগর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল হক, আমাদের সাথে রয়েছেন নাজমুল খন্দকার, অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাকিব রাজ, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও তাসনিম, বার্থডে জানিয়েছেন, বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন বাবু ভাইকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ জিয়ান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি নাহিয়ান, রাতুল সহ আরো অনেকে, রাজ রায়হান আমাদের সঙ্গে রয়েছেন, বিলায়েত হোসেন বাপ্পি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট রংপুর থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে রয়েছেন আরিফুল হক রাব্বি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি নুরুন নবী ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান প্রিন্স, মোহাম্মদ আরিফুল খান রাব্বি,
রফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রকলেস সিফাত, অরণ্য উল্লাস, তাসনিম নাহিয়ান, আমাদের সঙ্গে রয়েছেন সোহেল আহমেদ, সম্রাট সর্দার, সামিন মল্লিক, রবিউল ইসলাম সজীব সহ আরো 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 অনেকে, এবং অ্যাপডি এর মধ্যে আরো দেখতে পাচ্ছি শুনছেন এমডি শান্ত শিকদার সহ আরো অনেকে। তো আপনি যদি পার্টিসিপেট করতে চান এবং অ্যাপ দিয়ে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই অ্যাপের ছবি স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে ভুলবেন না, আমরা চেষ্টা করবো আপনার নামটা প্রচার করে দেওয়ার। ইকবাল অ্যাপ দিয়ে শুনছেন, সেটাও তিনি লিখেছেন। আমাদের ছোট বিরতি যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলছেন ব্যাক ঘড়িতে সময় রাত 12:56 শুনছেন সব সময় রেডিও ফুর্তি পয়েন্ট ও এফএম। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড এফএমে। এবং আপনারা অনেক 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 কমেন্ট করছেন, অনেক কিছু লিখছেন, আমরা সেগুলো পড়বো ইনশাল্লাহ। আপাতত আবারও চলে আছে ঘটনা, তবে তার আগে স্মরণ করে দিতে চাই আমাদের যে SMS করতে চান, SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.FM। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ঘটনা পাঠাবেন এবং এবং আমাদেরকে আরো বেশি খুশি হবো যদি স্টুডিওতে এসে আপনারা ঘটনাটা শুনিয়ে যান। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন যে কোনো সময়। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আফনান ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য। চলুন শুনি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে, মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, এবার একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, বন্ধু রিসার্চ সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলে রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটি অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। তো উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো, জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন। কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই, এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল, যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা, এবং এমন আতঙ্ক চোখের মধ্যে। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা কি দেখেছেন এটা কেউ বলতে পারে না, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন,
যে দেখবো আসলে ওখানে কি হয়। হুম, তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, হুম, যে রিসার্চের কাজে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। তো উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু হুম। উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। আচ্ছা। বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, তো ভালো কথা, উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। আচ্ছা। ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন, যার পর ডাকাডাকি করে দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে হুম, যে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো, সাদা মানে হুম। পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বললো। হুম, কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু রাস্তা নিয়ে আসি। তখন আমি রকিং চেয়ারের উপর বসলাম, রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিচ্ছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম, এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বললো যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করেন ঠিক আছে, তো বললে তাহলে তুমিও আসো আমার সাথে। উনি আবার বললেন বলে না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভিতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল, তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ারের উপর হেলান দিয়ে মৃত অবস্থায় পাওয়া গেল। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশও উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই জগিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয়, এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো আসলে ভাই এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য উন্মোচিত এখনো হয়নি পর্যন্ত কখনো, উন্মোচিত যে করা আসলে কি যায়। ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনুপম চক্রবর্তী আমাদের লিখেছেন যে আচ্ছা, তিনি লিখেছেন যে তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন এবং আমাদের সাথে, এবং তিনি অনুপম চক্রবর্তী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। স্টোরিটা ওয়েস্ট বেঙ্গলের স্টোরি, আই গেস, আমি জানি না, আচ্ছা দেখি না, ময়মনসিং এর স্টোরি এটা। আমরা স্টোরিটা একটু পড়ে ফেলি, এটা একটা ইমেইল, আমি একটু পড়ে ফেলি। আমাকে লিখছেন যে হ্যালো রাসেল ভাই, আমি অর্ণা, আমার বাসা ময়মনসিং এ। আমি আমার বাসার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবো। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। প্রায় 17 বছর আগের কথা। মামা তখন অস্ট্রেলিয়াতে থাকতেন। উনি বেশ কয়েক বছর সেখানে থাকেন এবং এক সময় একটা অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেন সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমার মামা একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতো এন্ড অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করতো। মামার বাসা ছিল অফিস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। একদিন উনি অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তখন রাত প্রায় 2টা বা 2:30। উনি গাড়িতে উঠলেন এন্ড ড্রাইভ করা শুরু করলেন। মামা কিছু যাওয়ার পর দেখলেন যে রোডের কোনো একটা কারণে ব্লক।
সেজন্য মামা ব্যাক কল করলেন এবং ওদের রোড দিয়ে যাওয়ার জন্য অন্য রোড দিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। কিন্তু অন্য রোডে গেলে বাসার দূরত্ব অনেক বেশি হয়, আর মামা কখনো ওই রোডে যাতায়াত করেননি। তবুও কিছুই করার নেই, উনি ড্রাইভ করা শুরু করলেন। কিছুটা পথ যাওয়ার পর উনি গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলেন যে রোডের লেফট সাইড থেকে একটা মেয়ে হাত বাড়িয়ে হেল্প চাইছে। মেয়েটা মামাকে ওদের ভাষায় বলল, আপনি কি আমাকে একটু সামনের হসপিটালে নামিয়ে দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমার বেবি খুব সিক। মামার মেয়েটার প্রবলেম বুঝলেন এবং মেয়েটাকে গাড়িতে তুললেন। কিছু যাওয়ার পর একটা হসপিটাল দেখা গেল এবং আমার মামা হসপিটালের সামনে মেয়েটাকে নামিয়ে দিল। মেয়েটা মামাকে রিকোয়েস্ট করলো, আপনি প্লিজ আমাকে হসপিটালের ভেতরে আমার বেবির কাছে একটু পৌঁছে দিয়ে আসুন। মামা মেয়েটার কথা শুনে মেয়েটাকে নিয়ে হসপিটালের গেটের ভেতরে ঢুকলো। মামা অবাক হলো এই ভেবে যে হসপিটালের ভেতরে কোনো লাইটের ব্যবস্থা নেই এবং কোনো ডক্টর নার্স কাউকে দেখা যাচ্ছে না এবং মামা কাউকেই দেখতে পেলেন না, শুধু অন্ধকারে ঢাকা ছিল চারিদিক। মামা মেয়েটার পেছন পেছন একটা করিডোরে যাচ্ছিলেন এবং অর্ধেকের ভেতর আবছা মামা দেখতে পেলেন যে করিডোরের দুই পাশে ভর্তি সাদা কিছু একটা স্তূপ। মামা মোবাইলের টর্চ জ্বালালেন এবং জ্বালানোর ট্রাই করলেন, কিন্তু কোনটা কারণে ফোনটা সুইচ অফ ছিল। মামার মনে হচ্ছে যে ফোনটা ফুল চার্জ ছিল, বাট এখন অফ কিভাবে হলো? মামা কয়েকবার ট্রাই করলেন আলো জ্বালানোর জন্য, বাট কাজ হলো না। মেয়েটা সামনের দিকে হেঁটেই চলেছে আর মামা পিছু পিছু যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে কিন্তু দুই পাশে সাদা কিসের স্তূপ রাখা আছে। মামা ভাবতে লাগলেন যে আর ভয় পেলেন। মামা মেয়েটাকে জিজ্ঞেস করলেন, কোথায় আপনার বেবির বার্ড? কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না। মামা খুব খারাপ কিছু একটার গন্ধ পেতে লাগলেন। 5 মিনিট হাঁটার পর মেয়েটা মামাকে একটা রুমের ভেতরে নিয়ে গেলেন এবং সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে গেল। মামা এবার ভীষণ ভয় পেয়ে যান এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। অন্ধকার এত বেশি ছিল যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না। মামার কাছে এবার খুব স্পষ্ট হয়ে গেল যে উনি ভয়ঙ্কর কোনো একটা কিছু কবলে পড়েছেন। কয়েক সেকেন্ড পর রুমের লাইট অটোমেটিক্যালি জ্বলে উঠলো এবং মামা দেখতে পেলেন যে সারা রুম জুড়ে কাফন পরা লাশ আর লাশ। মামা দেখতে পেলেন লাশের স্তূপ। মামা যেখানে মামাকে যে মেয়েটা নিয়ে আসছিল, সে মেয়েটা ওই রুমের কোনায় বসে হিংস্র জন্তুর মতো একটা মানুষের বাচ্চা খাচ্ছে। মেয়েটা এবার মামার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। এবার মামা ভীষণ রকম ভয় পেয়ে যায় এবং মামার মনে হলো যে এই রুমের সব কাফন পরা লাশগুলো যেন জেগে উঠেছে এবং এক এক করে জেগে উঠছে। মামা ভয় পেয়ে খুব জোরে চিৎকার করতে করতে হেল্প মি বলতে লাগলেন, কিন্তু তার এই চিৎকারের আওয়াজ বাইরে যাচ্ছিল না। উনি একসময় ফিল করলেন যে একটা পচে যাওয়া হাত পেছন থেকে ওনার গলা চেপে ধরছে। মামা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, পরে ওখানেই অজ্ঞান হয়ে যান এবং মামার জ্ঞান ফিরল। মামা তখন নিজেকে ওই রুমের ভেতরে পড়ে থাকতে দেখলেন, কিন্তু তখন রুমে কোনো লাশ অথবা খারাপ কিছু ছিল না। রুম জুড়ে বোটকা একটা গন্ধ। ততক্ষণে সকাল হয়ে গেছে। উনি ওখান থেকে দৌড় দিয়ে দিক বিদিক ভাবে ছুটে বের হয়ে আসলেন। বাসায় গিয়ে উনি ওনার গলায় খুব চিকন 6টা আঙুলের ছাপ দেখতে পেলেন, যেন কেউ খুব জোরে তার গলা চেপে ধরেছিল। এরপর আস্তে আস্তে ওই দাগ বরাবর ওনার গলায় ক্ষতের মতো হয়ে যায় এবং উনি কিছুদিন অসুস্থ থাকেন এন্ড ডক্টরের ট্রিটমেন্টে আস্তে আস্তে উনি সুস্থ হন। পরে উনি জানতে পারেন ওই রোডে যে হসপিটালটা ছিল সেটাতে অনেক বছর আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, ফলে অনেক রোগী মারা যায়। এরপর অনেক দিন ওভাবেই পড়েছিল, রিপেয়ার করা হয়নি
দেন অনেকেই বলে হসপিটালটা হন্টেড, অনেকেই ওই রোড দিয়ে যাওয়ার সময় হসপিটালের উইন্ডো দিয়ে অনেক কিছু দেখতে পায়, অ্যান্ড এরপর থেকে ওই হসপিটালটা অ্যাবান্ডন। এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ইটস আ বিউটিফুল স্টোরি এবং আই রিয়েলি লাইকড ইট এবং আশা করছি যে আপনারাও পছন্দ করেছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ অর্ণা আমাদেরকে এরকম চমৎকার ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনতে চাই। তবে তার আগে একটু বলে নিই, রাফি আমাদের SMS করেছেন, বাপ্পি আমাদের SMS করেছেন খুলনা থেকে, নির্জন আমাদের SMS করেছেন, আচ্ছা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হৃদয় রামপুরা থেকে, আমাদের SMS করেছেন ফুর্তি সাইমুল আলিম, এছাড়া আমাদের নুসরাত মিরপুর থেকে SMS করেছেন, সরল খেলক্ষেত থেকে SMS করেছেন, নাজমুস সাকিব আমাদের SMS করেছেন, বাবলু আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ, লামিসা আহমেদ, তোতন আমাদের SMS করেছেন এবং আমাদের SMS করেছেন আরিফ, এছাড়া RK রাজীব, সামি কুষ্টিয়া থেকে SMS করেছেন, লুনা চিটাগং থেকে SMS করেছেন, SMS করেছেন নাসিম, SMS করেছেন গোলাম রাব্বি ফ্রম মিডফোর্ড, আসিফুর রহমান, SH আবরার, সাকিব চিটাগং থেকে, শওকত গাজীপুর থেকে, হাসান খান, বিশ্বনাথ সিলেট থেকে, আদনান সিলেট থেকে, দীপ্ত অ্যান্ড প্রীতি বনানী থেকে, প্রত্যয় ময়মনসিং থেকে, মুগ্ধ ময়মনসিং থেকে, মতিন রহমান রাজশাহী থেকে, জুয়েল এবং তুরি নাটোর থেকে, SH ডালিম হাজারিবাগ থেকে আমাদেরকে, এছাড়াও সিয়াম রুয়েট থেকে SMS করেছেন রাইফেল বাপ্পি, এছাড়াও আরো অনেকে। আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে থাকুন এবং আমরা এখন বাবু ভাইয়ের সাথে যাবো। এবং তার আগে বলে দিই, আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM, এবং আরো একবার বিজয়ের মাসে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত লাখো কোটি সেই মুক্তি সেনাদের এবং আমাদের যারা 7 কোটি মানুষই তখন আমাদের সেই মুক্তি সংগ্রামের জন্য কোনো না কোনো ভাবে লড়াই করেছেন। সুতরাং সবাইকে সেলুট জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের সবাইকে শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের স্পেশালি যারা মুক্তিযুদ্ধ করেছেন, স্পেশালি যারা মুক্তিযুদ্ধের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত থেকেছেন। আমরা এখন চলে যাব আহমেদ বাবুর কাছে আমাদের পরবর্তী স্টোরি শোনার জন্য। এটা হসপিটাল স্টোরি, রাইট? হ্যাঁ, এটা হসপিটালের স্টোরি। আমিও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমরা ডিসেম্বরের পরে আমাদের এটা কন্টিনিউ করা উচিত অবশ্যই, কারণ আমাদের দেশ এবং যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি তাদের সবাইকে স্মরণ করা উচিত। ওকে রাসেল ভাই, এটা হসপিটালের কাহিনী। যিনি বলেছেন তিনি এখন বৃদ্ধ, আচ্ছা, সম্ভবত বা আমাদের দেশ স্বাধীনের সময়কার বা তারও আগের কাহিনী, বেশ পুরনো। তো যাই হোক, তখনকার সময় সুযোগ সুবিধা খুব কম ছিল এবং মানুষ ছোটখাটো অসুখ হলে হাসপাতালে যেত না। কিন্তু ওনার কোনো একটা প্রবলেমের কারণে, সেটা সম্ভবত ওনার লাংস গঠিত কোনো সমস্যা, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয় সময়, ঢাকারই একটা কোনো হাসপাতাল, এবং জায়গাটা সম্ভবত মিরপুরের কাছাকাছি কোথাও, আই ডোন্ট নো ওই সময় আসলে লোকেশনটা বলা। ওকে, এনিওয়েজ সামওয়্যার। তো উনি হাসপাতালে ভর্তি অবস্থায় যখন যান, ভর্তি হওয়ার সময় দেন, তখন যদিও তখনকার আপনার দেখা যেত যে সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা নিয়ে এত ঝামেলা হতো না, কিন্তু উনি বেশ ফেস করেন। ওই সময় ওনার থাকতে হবে কিছুদিন, কেবিন ওরকম পান না। তবে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলার পরে বা অনেক তদবির করার পর ওনাকে একটা ঠিক ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার আসল ভাই, সেই ওয়ার্ডটার মধ্যে 4টা বেডে 3টাই খালি। আচ্ছা, এতক্ষণ কিন্তু কথা হচ্ছিল ওনাকে সিটই নেই, কিন্তু পরে দেখা গেলো 4টাই খালি। আচ্ছা, তো ওখানে দেওয়া হয়। তো উনি একটু আশ্চর্য হন যে কি ব্যাপার, এত ওয়ার্ড নিয়ে এত ঝামেলা হয়েছে আমাদের দেশে। যাই হোক, ওখানে ভর্তি অবস্থায় থাকেন, ওনার রেসপিরেটরি প্রবলেম, উনি শুয়ে আছেন। তো যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে, ওনার সাথে যে মানুষটা ছিল সে চলে গেছে সন্ধ্যার সময়, উনি একলা হয়ে গেছেন। বেচারা আসলে তখন থেকে আসলে উনি আসলে একটু একলাই মানুষ আর কি, খুব একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ না যে অনেক মানুষ ওনাকে ঘিরে থাকবে এরকম কিছু। যাই হোক, তো রাত হয়ে গেছে, উনি হাসপাতালে আছেন, রাতে খাবার দেওয়া হয়েছে, ওয়ার্ড বয় খাবার দিয়ে গেছে, উনি খেয়ে দিয়ে শুয়েছেন।
রাত হচ্ছে, রাত গভীর হচ্ছে, একসময় ওয়ার্ড বয় এসে কি করলো, লাইট ওখানে নিভিয়ে দিয়ে একটা মানে ছোট 25 বা 40 পর একটা ছোট বাল্ব ওখানে আপনার জ্বালিয়ে দিল, বাকি লাইট দুটা ছিল টিউব লাইট নাকি নিভিয়ে দিল, নিভিয়ে দিয়ে ওই লাইটে উনি আছেন, ওখানে শুয়ে আছেন। তো ওনার ঘুম আসছে না, গভীর রাত হচ্ছে এবং একটু পর পর কাশি আসে। আস্তে আস্তে একটা সময় যখন ওনার তন্দ্রা আসতেছে, তখন উনি হঠাৎ করে খেয়াল করলেন যে লাইট যা ছিল তখনকার সময় ফিলামেন্টের বাল্ব আর কি, মানে পিট পিট করতে 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 ঠাস করে লাইটটা নিভে গেল, কেটে গেল আর কি। ইটস লাইক পুরো জায়গাটা অন্ধকার অন্ধকার হয়ে গেল। এবং এই অন্ধকারটা যখন চোখটা সহ্য হয়ে আসে ওনার, তখন উনি খেয়াল করতেছে যে ওনার সামনের যে বেডটা আছে সেখানে একটা মানুষ বসা, মানে অন্ধকারে মানুষ বসে থাকলে যেরকম বসে আছে। এবং উনি খেয়াল করলো আস্তে আস্তে যে বাকি 3টা বেডেই মানুষ আছে, এবং মানে ইটস লাইক শুয়ে আছে, সামনে জন বসে আছে এরকম। তো উনি চিন্তা অন্ধকারে এগুলো মানুষ আসলো কেমন, এবং উনি মানুষের ঠিক বুঝতেছেন, মানে প্রেজেন্সটা বুঝছেন যে মানুষ আছে এখানে। এবং মানে খুবই সে মানে হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটু আগে মানুষ ছিল, লাইট নিবলে এখানে মানুষ আসলো কেবে, এবং তার গা কাটা দিয়ে উঠছে, ঠিক আছে। এবং একটা সময় উনি দেখলো যে একটা মানুষ হেঁটে হেঁটে ঠিক ওই ওয়ার্ডের দরজা দিয়ে আসছে, ঠিক পর্দা যেরকম নড়তেছে ঠিক সেরকম নড়তেছে, মানুষ আসলে যেভাবে আসে এরকম হেঁটে 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 ওনার বিছানার কাছে আসলো, এসে ওনাকে কিছু একটা ইশারা করতেছে ওখান থেকে উঠে যাওয়ার জন্য। আচ্ছা। এবং এই ভদ্রলোক তখন এত ভয় পেয়েছে বলার মতো না, সে মনে করেন যে বিছনার থেকে সে পড়ে গেছে পড়ায়, যে মানে সামথিং ইজ গোয়িং অন হিয়ার, কি ব্যাপারটা। এবং সে বিছানা থেকে পড়ে যায়, সে কোনো মতে উঠে রুম থেকে বের হয়ে গেছে। আচ্ছা। বের হয়ে যায় দেখতেছে যে পুরো করিডোরটাই ফাঁকা, করিডোরে কোনো মানুষ নেই। উনি হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে মানে কোনো মতে আসছে নিচে, এসে ওখানে ওয়ার্ডকে বলতেছে, তোমরা আমাকে কোন ওয়ার্ডে দিচ্ছে, এখানে মানুষ আছে, আমাকে কেন। ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, তো ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, সে তার যে আছে দায়িত্বে যে থাকে তাকে দেখা দেওয়ার জন্য বলছে। আচ্ছা। এর মধ্যে একজন আসছে, এসে বলছে কি হয়েছে, বলছে যে আমি ওয়ার্ডে দিচ্ছি, সেখানে মানুষ আছে, আমি এখানে যে আমাকে বিছনা থেকে উঠাই দিচ্ছি। ওই লোক কোনো কথা না বলছে, আপনি আমার সাথে আসেন। আসছে, এসে বলতেছে যে রুমে ঢুকে বলতেছে যে লাইট আরেকটা লাগাই দাও। তো ওই সাথে যে আছে সে এসে লাইট লাগাই দিচ্ছে একটা, লাইট লাগাতে কেউ নেই ওখানে, এবং ওনার বিছানাটা আছে, বাকি বিছানাগুলো সুন্দর করে ফ্ল্যাট করা, না সুন্দর করে আপনার বিছানো, মানে বুঝতে পেরেছি। সাইড কভার শিট থাকে সেরকম। ওনার বিছানাটা যেভাবে উনি রেখে গেছেন ওরকম ভাবেই আছে। তো উনি যে বিছানায় বসছে এবং উনি মানে খুবই মানে টেন্স যে ঘটনাটা কি, এবং লাইট জ্বালাইতেছে। তো তখন ওই ছেলেটাকে সে ডাকছে যে তুমি এখান দ্বারা লাইটটা নিভাও না, বলছে যে না লাইট তো নিভাইতেই হবে, আমাদের হাসপাতালের রুলস, লাইট নিভাইতে হবে, এরকম ই কর না। সে অনেক রিকোয়েস্ট করে যে কি কাহিনী কি, আচ্ছা, মানে আমার এরকম কি দেখছি আমি। তখন তাকে ওই ছেলেটা বলে যে এই যে রুমটা, এই রুমটাতে এর আগে মানুষ মারা গেছিল, এবং সেম নাইটে 3জন মানুষ মারা গেছে এই রুমটাতে, সেম নাইটে 3জন মানুষ মারা গেছে, এবং প্রায় হাসপাতালের মানুষ এখানে এসে দেখে, হাসপাতালের মানুষ এখানে এসে দেখে যে এখানে এসে কেউ আছে, আচ্ছা, মনে হয় যে কেউ থাকতেছে, কেউ মানে নড়তেছে বা কেউ হাঁটাচলা করতেছে। আচ্ছা। এবং এই কারণে আমরা সাধারণত এই ওয়ার্ডটাতে কাউকে পাঠাই না, রোগী রাতে ভয় পায়, এবং প্রতি রাতে একটা করে লাইট কেটে যায় রুমে। মাই গড। এবং আমরা ইনস্ট্যান্ট লাইট রাখি, এবং এই কারণে লাইট আপনাকে রিপ্লেস করে মানে চেঞ্জ করে লাগাইতে পারছি এখানে। এবং ওই লোক পরদিনই তার আত্মীয়-স্বজনটাকে বলে যে আমি এইখানে থাকবো না, আমরা অন্য কোথাও পাঠাও। খুবই স্বাভাবিক, নাহলে এরকম অবস্থা। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমরা যে বরিশাল থেকে আমাদেরকে মাসফিন এসএমএস করেছেন আমাদেরকে, সজীব চৌধুরী। লাস্ট ইমেলটা অনেক ভালো ছিল। ফুর্তি কাজল আমাদের এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে। তার ওয়াইফ আমাদের, আচ্ছা তিনি শুনছেন প্রথম এখন আমাদেরকে। রোমান তালুকদার ময়মনসিংহ এসএমএস করেছেন। সাবা উত্তর থেকে এসএমএস করেছেন, তার কাছে ভালো লাগছিল তিনি জানিয়েছেন। আমাদেরকে নাসিম এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন মোনিয়া ফ্রম ডেমরা। এছাড়াও প্রাপ্তি আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে। পারভেজ আমাদের এসএমএস করেছেন চাঁদপুর থেকে। এছাড়াও আমাদেরকে জানুল এসএমএস করেছেন সজীব আমাদেরকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আকাশ এবং সুবাইর। অনেক অনেক ভালো লাগছে তাদের কাছে। আমাদেরকে এসএমএস করেছেন হাসান খান। এছাড়া আমাদেরকে সোহাগ এসএমএস করেছেন রাজেন্দ্রপুর থেকে। তিনি এবং তার ওয়াইফ শেলি দুজনে একসাথে আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন মিশন এবং রুবি যশোর থেকে। এছাড়াও আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাফি। এবং এছাড়া আমাদেরকে বাপ্পি এসএমএস করেছেন, বাপ্পি এসকে। আই এম ফ্রম খুলনা এবং এক্সাম তার সামনে
সামনে, তারপরে তিনি শুনছেন, খুব ভালো কথা না সেটা। আপনার এখন স্টাডি করা উচিত অথবা রেস্ট নেওয়া উচিত, যাতে কালকে স্টাডি করতে পারেন। ফরদিন এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। উৎস এবং মৃদুল সারজিনা আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি সিদ্দিক আল হাসান, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রোহান সহ আরো অনেকে। আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM. The night comes alive with Gramophone. Yet the night comes alive with Gramophone শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাব, এবং আমাদের সঙ্গে রয়েছেন ফারনান, এবং ফারনান চমৎকার ঘটনা বলেন। এবং লাস্ট টাইম তিনি যখন এসেছিলেন তখন একটা স্টোরি তার বাকি ছিল, তারপর আজকে নতুন একটা স্টোরি মনে হয় তিনি, আমি জানি না যে জানি না তিনি কি ঠিক করেছেন, বাট আমরা শুনবো তার কাছে একটা স্টোরি, সেটা আমি আপনাকে অ্যাসিওর করছি। তো চলুন শুনে আসি ফারনানের নতুন স্টোরি। হ্যালো লিসনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের পুরান ঢাকা, আমাদের নিজেদের বাসার একটা ঘটনা। বাহ, চমৎকার চমৎকার, অনেকদিন পরে বাসার ঘটনা শুনছি, রাইট? হ্যাঁ, সেটাই, মানে আমি নিজেও একটু সারপ্রাইজড। কিছুদিন আগে ঘটনাটা আমার মানে শুনি আমি। তো আমাদের বাসার ঘটনা কিন্তু ভূত এফএম এর আগে আমি অনেক আগে বলেছিলাম আমি। তো আমাদের বাসা ছিল অনেক পুরনো, পরে আমরা সেটা এখন কনস্ট্রাকশন করে নিউ একটা বিল্ডিং হচ্ছে ওখানে। তো বেশ কিছুদিন আগে, সপ্তাহ নিয়ে আগে, তো বাসার কাজ দেখার জন্য প্রায় প্রতিনিয়ত বাসায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাসার যে ম্যানেজার, যে কিনা সবকিছু দেখাশোনা করেন, তো উনি একতলায় বসেন, সব মানে কাজটা উনি করেন, দেখেন সবকিছু। তো উনি প্রায় আমাদের বাসায় কনস্ট্রাকশন হওয়া অবস্থায় প্রায় 1 বছর ধরে উনি ওখানেই থাকেন, দোতলায় থাকেন। আর পুরো বাসাটা কিন্তু খালি থাকে। এখন মোটামুটি আল্লাহর রহমতে 9 তলা পর্যন্ত হয়ে গেছে। তো পুরো ফ্লোর সবই খালি, যেহেতু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। কিন্তু ম্যানেজার সাহেব কিন্তু দোতলায় থাকেন, একাই থাকেন পুরো বাসায়। তো উনি একদিন আমি যখন সপ্তাহখানিক আগে বাসায় গেলাম কাজ দেখার জন্য, উনি আমাকে বললো যে মানে তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম যে কি কথা বলেন। বলে যে তোমাদের বাসায় কি কোনো প্রবলেম আছে? বললাম যে আমাদের বাসায় প্রবলেম তো বললাম ছোটবেলা অনেক ঘটনাই শুনছি, আমি হালকা বললে অনেক কিছু মানে ফিলিংস মানে বুঝতে পারছি যে কিছু ছিল, কিন্তু ওরকম কিছু দেখিনি আর কি আমি নিজেও। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে না, আসলে কিছু সমস্যা আছে, কেননা আমি গত 1 বছর ধরে এখানে থাকি। যখন এই বিল্ডিংটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দোতলায় যখন সে থাকে, উনি বললো যে মানে আমি কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখানে, কিছু যেটা আসলে তোমাদের বলতে হবে। আমি বললাম যে আসলে ঘটনা কি। তো উনি বললো যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে উনি অনেক অযত নামাজি, রাত্রে নামাজ পড়েন। যখন উনি আমাদের বাসার যে মেইন গেট সেগুলোকে ভালো মতো লক করে, দোতলায় উনি রুম আছে ওখানে, কমপ্লিট করার রুম, ওখানে সে থাকে রাত্রে। তো উনি যখন সবকিছু মানে একদম রাস্তার যে মেইন গেট এবং দোতলায় যে ঢোকার যে গেট সেটাও লক করে উনি ভেতরে ঘুমায়। তো উনি রাত্রে যখন তাহাজ্জুদে নামাজ পড়তে যান 12:30, 1টা, 3টা এরকম সময়টাতে, তো 2টার দিকে, তো একদিন সে বলে যে ফজরের ঠিক আগ দিয়ে মানে 2:30, 3টা এরকম একটা সময় মনে হচ্ছে যে একেবারে 9 তলা থেকে কেউ একজন নেমে আসলো, মানে সিঁড়ি বেয়ে নেমে আসি, হাঁটার শব্দ পাওয়া যায় রাতের বেলা। আর মেইন যে গেটটা দোতলায়, ওই গেটটাতে নক করে, এবং নক করে শুধু নকই করে না, এবং আমার আব্বুর ভয়েস নিয়ে ডাকে যে আনোয়ার সাহেব আপনি গেটটা খুলেন, আমরা আসছি, গেটটা খুলেন, ঠিক আছে। তো এরকম মানে অনেক কাতর কণ্ঠে নাকি বলে যে গেটটা খুলেন বারবার। কিন্তু উনি চিন্তা করে যে এত রাত্রে কিভাবে আসলো, মানে আমার আব্বুর ভয়েস নিয়ে একবার বলছে। তারপরে নাকি বাসার যারা কনস্ট্রাকশন কাজ করতেছে আমাদের সাথে, ওনাদেরও কয়েকজন সুপরিচিত যারা আসেন রেগুলার, ওনাদের ভয়েস নিয়ে একবার বলছে যে গেটটা একটু খুলেন, মানে নক করতেছে গেটটা, বলছে গেটটা একটু খুলেন, মানে এমন মনে হবে যে কেউ একজন আসছে। আচ্ছা আচ্ছা, কিন্তু রাত 2টা, 2:30 পর্যন্ত আসার কোন প্রশ্নই ওঠে না। রাইট, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর কথা, আর যেটা হচ্ছে যে আমাদের মেইন গেটও তো লাগানো থাকে, আমরা যদি আসি বা আমরা তো ফোন করে আসবো এত রাত্রে একদম। তো উনি প্রথম একটু জিনিসটা নিয়ে চিন্তা করলো, পরে একবার নাকি উনি গেট খুলতে গেছেন। তো গেট খুলতে যাওয়ার পর উনি নিজেই চিন্তা করছে যে না, গেটটা আমি খুলবো না, কেননা উনি যে সময়টা নামাজ পড়ে তখন এই সমস্যাটা হয় বারবার।
ঠিক আছে, তো উনি চিন্তা করলো যেগুলো তাকে ডিস্টার্ব করার জন্য হয়তো বা কিছু একটা আসে, এবং উনি আমাকে বললো যে এই যে গেটটা যে নক হয় তার আগে মানে কোনো কিছু টেনে নিয়ে গেলে, কোনো বস্তা যদি টেনে নিয়ে যান যেরকম একটা সাউন্ড হয় না সিঁড়ি ধাপ ধাপ করে, ওরকম সাউন্ড সে শুনতে পারে, তারপরে এই নকটার শব্দ সে শুনে। আচ্ছা, ওটা কি আসে না আসে সে ওই গেটটা এখনো খুলেনি, এখনো সে জানে না যে কি আসে এক্স্যাক্টলি। তো উনি আমাকে এই ঘটনাটা বলে, এবং উনি যেটা বলে যে আমাকে যে মনে হয় যে একেবারে উপরের ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেয়ে ওটা আসে, সবাই লিফটের পাশে যে মেন গেটটা আমাদের ওখানে এসে নক করে, এবং আবার ওই বস্তার মতো একটা কি জানি সাউন্ডটা যেতে যাবার আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট ওখানে চলে যায়। উনি বলে যে আমাকে যেটা বলছে যে উনি যে ওনার কাছে যেটা মনে হয় যে ওই জিনিসটা সারা রাত বেসমেন্টের ভিতরে থাকে, নিচে বেসমেন্টের ভিতরে। বেসমেন্টের ভিতরে। আচ্ছা, তো তখন আমি ওনার কাছে বললাম যে আচ্ছা এটা মানে এটা আসলে কি, আমি নিজেও একদিন থাকবো। আমি এটা চিন্তা করলাম যে আমি নিজে একদিন থাকি, কিন্তু আসলে আমি থাকিনি, আসলে ওই থাকার সেই ইয়াটা হয়নি, সাহসটা হয়নি, সুযোগ হয়নি না সাহস হয়নি, সাহস আল্লাহর রহমতে অবশ্যই আছে, আচ্ছা কিন্তু সুযোগটা হয়নি আসলে। আচ্ছা, আর বাসায়ও যখন বলছি তখন বাসা থেকে বলছে যে কি দরকার থাকে শুধু, তো মানে দরকার নাই তো সব জিনিস, আচ্ছা থাকতেই পারে এরকম অনেক কিছু, তাই না, খালি বাড়ি। অবশ্যই ওনার এই কথা শোনার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো এখন যদি থাকার সম্ভব একদিন থেকে দেখবো, আর নাইলে আমি দেখি কি করা যায়। তারপরে আমি যেটা চিন্তা করলাম যে মোটামুটি কাজ দেখার জন্য কিন্তু এই ঘটনার আগে আমি বেসমেন্টে গিয়েছি অনেকবার, যে কি অবস্থা কাজের দেখার জন্য। তো আমাদের পুরান ঢাকায় আবার বেসমেন্ট গুলা মানে ওই গাড়ি পার্কিং এর জন্য করা হয় না মেইনলি, ঠিক আছে, এইভাবে না, মানে রুম করা হয় কোনো গোডাউন ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে, জায়গা কম তো এই জন্য আর কি। তো ওখানে 7-8টা রুমের মতো আছে বেসমেন্টে। তো আমি প্রায় দেখি যে এই ঘটনার আগে আমি ওখানে গেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো রাসেল ভাই, যখন আমি বেসমেন্টের ভিতরে যাই ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, মাটির মানে নিচে গেলে তো একটু গরম লাগার কথা, তাই না, টেম্পারেচার বেশি হবে, কিন্তু আমার কাছে ঠান্ডা লাগে। আচ্ছা, টেম্পারেচার ডিফারেন্ট মনে হয় যে উপর থেকে নিচে ঠান্ডা বেশি, সাফোকেশন আছে কিন্তু ঠান্ডাটা বেশি, এরকম মনে হয়। আর যখন আমি ওখানে মানে আগে ঘটনা শোনার আগে যেতাম আমার একটা গুজবাং হইতো যে সঙ্গে সঙ্গে হ্যাঁ কিছু একটা মানে একটা মনে হয় যে একটা কিছু একটা আছে, বা এরকম কিছু একটা, মানে কি আছে সেটা তো আর জানি না, মানে একটা ফিলিংস হয় অন্যরকম যে না এখানে কিছু একটা মানে কেমন জানি জায়গাটা। তো বেশিক্ষণ ওখানে স্টে করতে আপনার ইচ্ছা করবে না ওখানে গেলে। তো এই ঘটনাটা শোনার পরে আমি তার 2-1 দিন পরে আমি চিন্তা করছিলাম বেসমেন্টে আবার যাই, যেহেতু ওখানে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটও লাগানো নাই, কিছুই নাই, আমি আবার যাই, মানে এই ঘটনাটা শোনার করি। তো আমি যাওয়ার পরে মানে এক একটা রুম দেখলাম, টর্চ লাইট নিয়ে দেখলাম যে সব ঠিক আছে, ওখানে কিছু নাই, লোক টোকো নাই, ওখানে কাজ হচ্ছে না কোনো। তো আমি যেটা ফিল এনিথিং না, আমি তখন ফিল করিনি কিছু, বাট আমার তো ঘটনাটা আমার শুনছি যে বেসমেন্টে সে যেটা ফিল করে যে বেসমেন্টে নিয়ে রাখে, ওখানে থাকে সে রাতের বেলা ওই জিনিসটা। তো তখন আমি চিন্তা করলাম একটু ভয় কাজ করতেছে যে মানে কিছু না দেখে ফেলি আবার হঠাৎ করে দেখে ফেললে তো জিনিসটা মানে আনইউজুয়াল, কেননা এরকম হঠাৎ করে দেখিনি কখনো আসলে আমি। তো তারপরে যেটা হলো যে আমি একটু নিজেই আর কি মানে একটু ফানের মতো যেটা বলতে পারেন যে হঠাৎ করে নিজের মধ্যে মনে হলো যে আমি একটা শীষ বাজে ওখানে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, মানে আমার মধ্যে কিন্তু এটা মানে কোনো রেসপন্স পাইনি। কেননা এই গত 5-6 বছরের ভূতের ফিল্মের ঘটনা বলা, আপনাদের সাথে এগুলো ট্যুরে মানে আমি গেছি বা ওর সাথে অনেক কিছু করছি, তো আমার জিনিসগুলো এখন আর ভয় লাগে না, ঠিক আছে, মজা লাগে। আমি দেখলাম যে দেখি কি কোনো রিপ্লাই আসে কিনা, যদি কিছু থাকে। বিশেষ করে আসলে আমি জাস্ট একটা শীষ মানে ওখানে জাস্ট বাজালাম, তার ঠিক 5 থেকে 7 সেকেন্ড 10 সেকেন্ড এরকম হবে, আমার ঠিক ডান কানে মনে হচ্ছে কেউ এসে ফু দিল, ঠিক আছে, কানে যদি ফু দিলে যেরকম লাগে না ডান কানে দিল, আমি তখনই আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি না ইটস ওকে, আমার এখানে মানে আমার আর কিছুই করার দরকার নেই, আমি যেটা বোঝার সেটা বুঝে ফেলছি, আমি জাস্ট চলে উপরে উঠে গেলাম। এখন আমি আর বেসমেন্টে যাইনি, এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি আর যাইনি। তো ওই দিন আমি রিপ্লাইটা আসলে পেয়ে গেছি যে আসলে হয়তো বা কিছু একটা আছে। ম্যানেজার যেটা বলেছেন যেটা যে এরকম কিছু একটা উপর থেকে আসে, ছাদ থেকে আসার পর আস্তে আস্তে করে কিছু একটা মানে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ হয়, বস্তা টস্তা বা কিছু টেনে নিয়ে গেলে, এবং সেটা বেসমেন্টে যে থেমে যায়, বেসমেন্টে যে টুকটাক সাউন্ডও সে পাইছে। তো এই কারণে আমি দেখলাম যে না আসলে কিছু একটা হইতে পারে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান, এবং রেগুলার যেরকম চমৎকার ঘটনা আপনি বলেন, আজকে ঘটনাটা অসাধারণ একটা ঘটনা হয়েছে, এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওইখানে গিয়ে আপনার মুড চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং আপনি অন্য একটা কিছু একটা করতে চেয়েছেন। হ্যাঁ আমি মানে এটা খুব অদ্ভুত, কিন্তু মনে হচ্ছে যে আমি একটা রিপ্লাই দেখি পাই কিনা, এরকম একটা রিপ্লাই মানে দেখি পাই কিনা। এবং আসলে আমি মানে এটা এখনো অবাক হই, আমি চিন্তা করি যে আমার কানে আসলে ফুটা দিল কোত্থেকে, মানে ওটা আসলো কোত্থেকে, সাফোকেশন, কোনো জানা নাই যে বাতাস আসবে, জাস্ট আমার কানে মনে হচ্ছে কেউ সামনে যে একটা ফু দিল,
তারপরে আমি মনে হলো যে আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি, আমার আর এখানে কিছু করা দরকার করার দরকার নেই। এবং অনেক মানে আপনার এই বাসায় নিয়ে তো আসলে অনেক ঘটনা ঘটেছে, হ্যাঁ, এবং সেটাই সেটার প্রেক্ষিতে বলাই যায় যে এখানে আসলে কিছু একটা আছে, এবং আপনি হ্যাঁ। মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি যদি করতে চান, যদি জানতে পারেন কোনো কিছু, প্লিজ আমাদের জানাবেন। অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। এবং ফারহানকে আমি খুব পছন্দ করি, তার ঘটনা বলার স্টাইলটা আমার খুব পছন্দ, and আজকেও আমাকে খুব মুগ্ধ করলো ফারহান। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসেছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। আমি জিয়াউল ইসলাম ফার্মগেট থেকে এসেছি। জি। লিসেনার্সদের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। আমি আসলে অশরীরী বা ভূত প্রেতে আসলে বিশ্বাস করতাম না, আচ্ছা। এবং অনেক সময় ট্রাই করতাম যে দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা, টাচ করা যায় কিনা, এরকম ট্রাই করতাম মাঝে মধ্যে। তো এরকম কোনো কিছু টের পাইনি, কিন্তু গত বলবো মাস দেড়েক আগের কথা, এটা আমার সাথে ঘটে গেল। আমি আমার প্রতিষ্ঠান থেকে সেমিনার নিতে গিয়েছিলাম পটুয়াখালীতে। আচ্ছা। আপনি জানেন রাসেল ভাই, ঢাকার চাইতে ঢাকার বাহিরে শীতটা একটু আগে আসে। তো ঢাকা তো আসেই না। তো হচ্ছে গিয়ে সেমিনার আমি যখন যাচ্ছিলাম, আমার ম্যানেজার আমাকে বললো যে স্যার আমাদের গেস্ট রুমে থাকবেন নাকি বাহিরে থাকবেন। আমি বললাম তুমি যেটা বেটার মনে করো। তখন সে বললো যে স্যার তাহলে আপনার জন্য একটা হোটেল ঠিক করি আমি। তো আমি বললাম ঠিক আছে। আমি 3টার দিকে সেমিনার শুরু করলাম, আর শীতের দিন তো সেমিনার শেষ করতে করতে 6টা, সোয়া 6টা বেজে গেছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর ম্যানেজারের সাথে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করতে করতে 9টা, সোয়া 9টা বেজে গেছে। রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে আমি দেখলাম রুমের শেপটা মোটামুটি কি বলবো রাসেল ভাই, একটা খাট বসানো আছে, তার পাশে একটা আলনা কিছু নেই, একটা ওয়ার্ড্রোব। আমি ওয়ার্ড্রোব আগে খুঁজে দেখলাম কিছু আছে কিনা। এটা আমি প্রতিনিয়ত করি প্রত্যেকটা রুমে গিয়ে। আর একটা টিভি আছে পাশে, আর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে 4 কোয়ার্টার পরে আমি ওয়াশরুমের ট্যাপ গুলো ঠিক ভালো মতো বন্ধ করলাম, এবং আমি আর্লি ঘুমাই, তো এটা আমার অভ্যাস। আচ্ছা। তো হচ্ছে ঘুমাতে চলে গেলাম। আই প্রবল 1:45 বা 1:30টার দিকে হঠাৎ কি একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি টিভিটা চলছে। আচ্ছা। আমি প্রথমে ভয় না পেয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে ভাবলাম অনেক টিভিতে টাইম দেওয়া থাকে, ওই টাইমে অন হয়ে গেছে। আমি এটা আবার অফ করলাম। অফ করার পরে এখন এইটা আসলে আমার ভেতর দিয়ে যাচ্ছিল না। আমি যদি চোখ বন্ধ করতে চাই, আমার মনে হচ্ছিল যে না, আসলে চোখ বন্ধ করলে কি যেন একটা ঝামেলা হবে। 5 মিনিট পর থেকে যা শুরু হলো, আসলে টোটাল নাইটটা খুব বাজে গেছে। আচ্ছা। এটা ছিল 5 মিনিট পর থেকে দেখলাম ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। আচ্ছা। এবার আমি কিছুটা সাহস শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা। এবং আমি রাসেল ভাই খেয়াল করেন, আমি শোয়ার আগে একবার ট্যাপ বন্ধ করে ঘুমিয়েছি, কারণ আমার মানে এই সাউন্ড গুলো কানে আসে এবং সবসময়, এই জন্য আমার ঘুম ভেঙে যায়। এগুলো এই ব্যাপারে আমি সচেতন। আবার ট্যাপ গুলো বন্ধ করলাম। বন্ধ করার পরে দরজাটা ভালো করে নক করে, মানে কম্বলটা জাস্ট গায়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখলাম দরজাটা ধাম করে একটা শব্দ হলো। আচ্ছা। জোরে একটা শব্দ হলো, এবং আমি দরজা বন্ধ করলাম, এরপরে জোরে একটা শব্দ হলো। তার মানে আমি একদম মানে নিজের ভেতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমার মানে শরীরটা টোটাল, শীতের দিন শরীর ঘাম দিয়ে গেল। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দিলাম, এখন আর কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরপর থেকে বিকট যে সাউন্ড আসা শুরু করলো। প্রথমে সাউন্ড গুলো নিজের মধ্যে নাকচিং করে বসানোর চেষ্টা করলাম, যেগুলো বিড়ালের সাউন্ড, কুকুরের সাউন্ড, এগুলো। কিন্তু এরপর থেকে বিকট সাউন্ড আসা শুরু করলো। রাতটা খুবই বাজে কাটলো, এত বাজে কাটলো যে আমি আসলে কোনো দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। এরপরে এইটা যদি রাতটাই যদি এরকম থাকতো তাহলে ভালোই হতো। সকালবেলা আমি মানে মোটামুটি দ্রুতই বের হওয়ার চেষ্টা করলাম, কারণ টার্গেট ছিল যে কুয়াকাটার দিকে একটু যাব। তো হোটেল বয়কে অনেক কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করলাম। হোটেল বয় যেটা বললো যে স্যার এটা আসলে বলা নিষেধ, আমি স্বীকার করছি আপনি এটা কাউকে বলবেন না। আমি ওকে কথার প্যাচে ফেলে দিলাম। ও বললো যে স্যার এখানে সপ্তাহখানেক আগে একটা লেডির লাশ পাওয়া গেছে। আচ্ছা। মানে এখন আর আমার মানে হাত পা চলছে না। তারপর আমি আগের প্রোগ্রাম অনুযায়ী কুয়াকাটার দিকে গেলাম।
কুয়াকাটায় গিয়ে যে মানে প্রবলেম গুলো আমার মধ্যে হচ্ছে, আমার মনে হচ্ছে সমুদ্রের যত গভীরে আমি যেতে পারি আমার জন্য ভালো হবে। এবং আর মানে আরো একটা বিষয় হলো, আমি যেই ড্রেসটা পরে সেমিনার নিচ্ছিলাম, কালো প্যান্ট ছিল আর সাদা চেক শার্ট ছিল, ওই চেক শার্টটা আর কালো প্যান্টটা আমি আনতে পারিনি, তাড়াহুড়োর কারণে বা ভয়ের কারণে আনতে পারিনি। এবং এরপরে আমি যখন ঢাকায় ফিরছিলাম লঞ্চে করে, আমার লঞ্চে উঠে মনে হচ্ছিল আমি একটা ঝাঁপ দিই কেমন লাগে। মানে এই যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম, আর যাকেই দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমার ওই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে ওই লোকের পেছনে পেছনে আমি যাই। এবং আমি এরপর 2 দিন পরে মোটামুটি যখন নিজেকে গুছিয়ে নিতে পারলাম, অফিসে আমার এক কলিগের সাথে গল্প করছিলাম। আমার এক কলিগ বলল যে পটুয়াখালীতে এরকম একটা হোটেল আছে, আমি সঙ্গত কারণে হোটেলের নামটা বলছি না, যে ওই হোটেলে যদি কোনো গেস্ট যায়, ওই গেস্টের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে। আমি তখন তাকে এটা শেয়ার করলাম, এবং এটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন এটা স্টে করেছে। এবং আমি পরবর্তী ট্যুর ছিল রংপুরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার প্যান্ট আমার শার্ট পরে আরেক ভদ্রলোক যাচ্ছে, আমার মনে হচ্ছে ওনার পেছনে পেছনে আমি যাই। এবং 2-1 বার আমি এরকম করেছি, এবং এই জন্য দেখা গেল যে আমার সাথে এইটা আমার ওই কলিগ 2-1টা স্টাফকে টাচ দিয়ে দিয়েছে যে স্যারকে একটু নক করার চেষ্টা করো, বা স্যারকে একটু ফলো করার চেষ্টা করো। মানে এইটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন ছিল এই বিষয়টা। আর এটা কি ভয়াবহ, মানে আপনার কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মনে হতো যে আপনার এই সময় মানে সুইসাইড করার যে একটা প্রবণতা, সেটা ইচ্ছা হতো যে আমার মনে হতো যে লাইফে তো অনেক কিছু পেয়েছি, এখন আর পাওয়ার কিছু নাই। লঞ্চে আসার সময় মনে হয়েছিল যে একটা ঝাঁপ দেই না। এবং আপনার কি এর আগে কখনো মনে হয়েছে এটা ফার্স্ট টাইম আপনার এরকম মনে হলো? দিস ফার্স্ট টাইম। আচ্ছা, ওকে। এর আগে কখনোই এটা মনে হয় নাই, এবং এর আগে কোনো ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি কিচ্ছু হয় নাই কোনো কারণ ছাড়াই? না, এরকম কখনো হয় নাই। আর এর আগে ওই যে বললাম আমি ইন্টারেস্ট ফিল করতাম, আমার মনে হতো যে একটু দেখতে পারলে ভালো হতো, অশরীরী কিছু আছে কিনা, রাইট, এইগুলো দেখতে পারলে ভালো হতো। আর ওই ঘটনার পর থেকে 15 থেকে 20 দিন আমি এতটা স্ক্যাটার্ড ছিলাম যে আমার আসলে মনে হতো যে লাইফে আর কিছু পাওয়ার নাই, এখন একটু মানে ঝাঁপ দেই, লাভ দেই। এবং হচ্ছে গিয়ে আমরা যখন মানে বিভিন্ন গাড়িতে জার্নি করি, মনে হচ্ছে যে ওই ড্রাইভারের সামনে দিয়েও লাভ দেওয়ার একটা প্রবণতা চলে আসছে। এইটা ছিল আমার ঘটনা। লিসনার্সদের ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা, এবং সত্যি কথা বলতে কি যে মানে এটা খুব অদ্ভুত ব্যাপার যে কোনো একটা জায়গায় আমি যদি নিজের অজান্তে যেয়ে ফেলি, এবং সেখান থেকে মানে মানুষের মানে কতগুলো কারণ থাকে, যে স্ট্রেসের কারণে হতে পারে, আরো অনেক কারণে মানুষ অনেক সময় মেন্টালি মানে কোন ঝামেলার মধ্যে থাকলে তখন মানুষের এই টাইপের সুইসাইড করার ইচ্ছা হতে পারে, ফাইন। বাট কোথাও গেলে নিজের অজান্তে কোন একটা কাজে গিয়ে কেউ যদি এরকম একটা ব্যাপার নিয়ে ফিরে আসে, মাথার মধ্যে যদি এরকম একটা চিন্তা নিয়ে ফিরে আসে, তাহলে সেটা খুবই দুঃখজনক এবং সেটা খুবই কষ্টদায়ক। এবং যখন সেখান থেকে আপনি যখন বের হয়ে আসবেন, বের হয়ে এসে আপনি যখন আবারও